আপনার হাজবেন্ড ছাইড়া গেছে যে ওর পরে আপনার ছেলে হয়নি বলে? কোনো দিনকার জন্য একটু জিজ্ঞেস করে না যে ওরা বাচ্চা আছে না মরছে না খাচ্ছে না। এত অমানবিক একটা মানুষ কেমন করে হয়? চারটা সন্তান, তার 3টা মেয়ে বলে সে ভেগে চলে যাবে, এই সংসার সে করবে না। তারপরে ওর মামাতো বোনের সাথে ওর মোবাইলে সম্পর্ক করে এক পর্যায়ে ওরে বিয়ে করে মানে ওই সংসার নিয়ে এখন আছে। আমাদের সাথে ওর আর কোনো যোগাযোগ নেই। আমি বিয়া হইয়া আমার যখন ওই বাড়িতে নিল, নেওয়ার 2 দিন পরে ওর আব্বু আমার এই কথাটা রাত্রে বলছে যে তুমি আমারে কোনো দিন ছাইড়া যাইবা না। আমি আল্লাহরে নিয়ে একটা শপথ করলাম ওর বাবার সাথে। যে কেন বললো আমার এই কথা? আমারে বলল যে আমি একটা বিয়ে করছি, ওই মেয়েটারে আমার ভালো লাগে না, এই বিদ্যা আমি মেয়েটারে তালাক দিয়ে দিছি। কে বলতেছে এটা? ওর আব্বু আমাকে বলে, মানে আমার শ্বশুরবাড়ি নেওয়ার 2 দিন পরে ওর আব্বু আমাকে বলে যে তুমি আমারে সাইডা চইলা যাইবা না তো। আমি কই কেন বললেন এই কথা? তো আমারে বলছে যে আমি একটা বিয়ে করছি, ওই মেয়েটারে আমার ভালো লাগে না, ওই মেয়েটারে আমি তালাক দিয়ে দিছি। আপনার বিয়ের 2 দিন পরে শুনলেন? জি। এটা বিয়ের আগে জানতেন না? না। যে ও আরেকটা বিয়ে করছে? না, এটা জানতো আমার বাবা মা, আমার বড় ভাই। এ কেমন বাপ মা যে কার সাথে একটা বিয়েতে বলার লগে বিয়ে দিতেছে, আমি মেয়েরে বলবো না? হ্যাঁ, তো আমি শুই না, ওই রাত্রে আমি অনেক কান্নাকাটি করার পরে এখন আমি যদি ওই মুহূর্তে ঝামেলা করতাম তাহলে আমার বাবা মা আমার আরেকটা বিয়ে দেওয়ার মতো ওরকম সামর্থ্য আমার বাবা মায়ের ছিল না। টাকার কাছে বেচে দিচ্ছে আপনার বাপ মা? ওই তো। তারপরে আমি এইভাবে সংসার করতে থাকি। আমার ছেলে কিন্তু যাইতে চায় না। ওই মহিলাটা আমার বারবার বলে, ওনার স্বামীরে দিয়ে আমার কথা বলে দিছে। পরে আমার ভিডিও কলে দেখে, আপনি বিশ্বাস করেন না, এই আমার গাড়ি, আপনার ছেলে আসা মাত্রকে এই গাড়ি আমি দিমো, ওই চালাইব, আমি দেশে আসতেছি, আপনার ছেলেরা আমি আমার সাথে করে নিয়ে আসবো। এটা আপনার প্রথম সন্তান? জি। এরপরে আপনার আরো 3টা বাচ্চা হয়েছে? 3টা মেয়ে। আপনার হাজবেন্ড ছাইড়া গেছে যে ওর পরে আপনার ছেলে হয়নি বলে? জি, একদম লাস্টের যে মেয়েটা হয়েছে, ওরে 2 মাসের বয়স, 2006 সালে ও জন্মগ্রহণ করছে। ওই 2006 সালে ও জন্মের পরের থেকে উনি আর আমাকে আর ওনার জীবনে আর চায়নি। এই বেবিটা হওয়ার কতদিন পর পর বাকি 3 জনের? 3 বছর পর পরে। 1 বছর করে তিনটা হয়ে গেছে। জি। এবং তারপরে আপনার হাজবেন্ড মানে গেল কি বলে, বা তার মানে ওনার ওই লাস্টের যে মেয়েটা, উনি চাইছিল যে আল্লাহ পাক ওইটাও একটা ছেলে দিবে। জি। যখনই শুনছে যে ওইটাও মেয়ে, মানে আস্তে আস্তে উনি আমার থেকে আর কি টুক করে দূরে সরে গেল, একদমই সরে গেল। তারপরে মেয়েটা হওয়ার মনে করেন 2 মাসের যখন আমার মেয়েটার বয়স, তখন উনি সৌদি আরব চলে গেল। সৌদি আরব যায় 1 বছর আমাদের সাথে মোটামুটি যোগাযোগ ছিল। তারপরে ওর মামাতো বোনের সাথে ওর মোবাইলে সম্পর্ক করে এক পর্যায়ে ওরে বিয়ে করে মানে ওই সংসার নিয়ে এখন আছে। আমাদের সাথে ওর আর কোনো যোগাযোগ নেই। মামাতো বোন বিয়ে করে? জি। একটা মানে সন্তান তো আল্লাহ পাকের দান, এবং এটাতে মানুষের কোনো হাত নাই। আমার কি দোষ? আল্লাহ পাকে তো দিছে আমার, আমি তো জোর করে আনি নাই। আর কি বলবো? 3টা মেয়ে, 4টা বাচ্চা রেখে, অসুস্থ বাচ্চা রেখে আপনার হাজবেন্ড কেমনে গেল? তার একবারও মনে হইলো না যে আমার বাচ্চাগুলো রেখে দেখবে? কোনো দিনকার জন্য একটু জিজ্ঞেস করে না যে ওরা বাচ্চা আছে না মরছে না খাচ্ছে না। ও মাই গড, এত অমানবিক একটা মানুষ কেমন করে হয়? চারটা সন্তান, তার 3টা মেয়ে বলে সে ভেগে চলে যাবে, এই সংসার সে করবে না। চলে যাওয়ার পরে কোনোদিন আসে নাই? কোনোদিন আসলে
আমার ছোট মেয়েটা বাবা যে কিরকম চেহারা ও বলতে পারবো না। বাবা যে কেমন। আদর করে না একবার, বড় হওয়ার পরে পায় নাই, বুদ্ধি হওয়ার পরে কোনদিন বাপরে দেখে নাই। চিনে তো না আজ পর্যন্ত কেমন বাবা আর কেমন সন্তান। কি নৃশংস। আপনার শ্বশুর বাড়ির লোকজন কি বলে? তারা বিচার করার চেষ্টা করে নাই? না, ছেলে যখন বাবা মার অবাধ, আমার শাশুড়ি নেই, আমার শ্বশুর আছে বৃদ্ধ, ওনার কথা তো শুনে না। আমার বয়স যখন 7-8 তখন আমার এক আত্মীয়র বাসায় ঢাকা মালিবাগ একটা বাসায় আমাকে আমার বাবা দিয়ে দেয়। ওরা আমার লেখাপড়া করাইবে, বড় করে বিয়ে দিবে, এ আশা নিয়ে দিছে। যখন আমার বয়স 13-14 হইল, ওরা আমাকে ওইভাবে আর পড়ালেখাও করাই নাই, মানে ওইভাবে দেখে নাই। এই বিধায় আমার বাবা আমার নিয়ে গেছে দেশের বাড়িতে, নিয়ে আমার এই বিয়ে দিল ওর বাবার কাছে। ওর বাবা আমার বিয়ের আগেও মনে করেন একটা বিয়ে ছিল ওর বাবা, কিন্তু এটা আমি জানতাম না, আমার ফ্যামিলি জানতো, আমারে শোনায় নাই। আমি বিয়া হইয়া আমার যখন ওই বাড়িতে নিল, নেওয়ার 2 দিন পরে ওর আব্বু আমার এই কথাটা রাত্রে বলছে যে তুমি আমারে কোনো দিন ছাইরা যাইবা না। আমি আল্লাহরে নিয়ে একটা শপথ করলাম ওর বাবার সাথে, যে কেন বললো আমার এই কথা। আমারে বললো যে আমি একটা বিয়ে করছি, ওই মেয়েটারে আমার ভালো লাগে না, এই বিদ্যা আমি মেয়েটারে তালাক দিয়ে দিছি। কে বলতেছে এটা? ওর আব্বু আমাকে বলে, মানে আমার শ্বশুরবাড়ি নেওয়ার 2 দিন পরে ওর আব্বু আমাকে বলে যে তুমি আমারে সাইরা চইলা যাইবা না তো। আমি কই কেন বললেন এই কথা? তো আমারে বলছে যে আমি একটা বিয়ে করছি, ওই মেয়েটারে আমার ভালো লাগে না, ওই মেয়েটারে আমি তালাক দিয়ে দিছি। আপনার বিয়ের 2 দিন পরে শুনলেন? জি। এটা বিয়ের আগে জানতেন না? না। যে ও আরেকটা বিয়ে করছে? না, এটা জানতো আমার বাবা মা, আমার বড় ভাই। এ কেমন বাপ মা যে কার সাথে একটা বিয়েতে পোলার লগে বিয়ে দিতেছে, আমি মেয়েরে বলবো না? হ্যাঁ, তো আমি শুই না, ওই রাত্রে আমি অনেক কান্নাকাটি করছি। করার পরে এখন আমি যদি ওই মুহূর্তে ঝামেলা করতাম, তাহলে আমার বাবা মা আমার আরেকটা বিয়ে দেওয়ার মতো ওরকম সামর্থ্য আমার বাবা মায়ের ছিল না। টাকার কাছে বেচে দিচ্ছে আপনার বাপ মা? ওই তো। তারপরে আমি এইভাবে সংসার করতে থাকি, মাইনা নিলাম, আর কি কিছু করার নাই আমার, আমি মাইনা নিলাম, করতে আসছি। যাই হোক, আল্লাহ পাক আমার এই ছেলেটা দিল, ছেলের পরে আর একটা মেয়ে দিল। আমার 2টা বাচ্চা হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আমারে আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরে ওর আব্বু কী করবো, ওই সময় চট্টগ্রাম যায় ওই যে রাজের কন্ট্রাক্টারি কাজ নিল, পরে ওখানে পরে আমার ঘরে আবার ওই চট্টগ্রাম নিয়ে গেল, মানে আমার এই 2টা বাচ্চা সহকারে আমারও চট্টগ্রাম নিয়ে গেল। নেওয়ার পরে থাকতেছি, পরে আমার মেজু মেয়েটা আবার আমার গর্ভে আসলো। আসার পরে আমি অসুস্থ, আমাকে আবার দেশে পাঠিয়ে দিল, মানে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমার ওই মেয়েটাও দুনিয়াতে আসলো। মানে মেয়ে হইলে ওনার মানে অনেক মন খারাপ, মানে উনি ভালো বিষয়টা ভালোভাবে নেয় না, ভালো চোখে দেখে না। তো আল্লাহ পাক দিতেছে আমারে, আমি তো আর ইচ্ছা করিয়া আনতেছি না, এখন আমি কি করব। যাই হোক, রইল কিছুদিন। আমি দেশে থাকার পরে আমার আবারও চট্টগ্রাম নিয়ে গেল। ওনার একটাই কথা যে ওনার আর একটা ছেলে লাগবে, মানে একটাই ওনার কথা যে আর একটা ছেলে ওনার লাগবে। আমি বলছি যে না, আমার 2টা মেয়ে একটা ছেলে, আলহামদুলিল্লাহ, আমার আর দরকার নেই। না, উনি এখন আমার ছেলেটা আমার পাশে, আমি আর কি বলতে পারি, মানে ওনার একটাই কথা যে আমার আর একটা ছেলে লাগবে। এই পরে আমার ওই মেজু মেয়েটার বয়স যখন 5 বছর, উনি আবারও আমার লগে ঝামেলা করতেছে যে আমার আর একটা ছেলের দরকার। পরে আমি আবারও কনসেপ্ট করলাম, কনসেপ্ট করার পরে আমার ওই ছোটো মেয়েটা হইল। হওয়াতে মনে ওনার তো একদম আমার প্রতি ফুরাডায় ওনার 2 দিকে গেল, ওনার মন আমার থেকে চলে গেল আর কি। যাই হোক, আমি তো পেটে নিছি, আমি তো ওদেরকে ফালাই দিতে আমি পারব না, উনি ফালাই দিয়ে চলে গেছে, কিন্তু আমি তো পারতেছি না, আমি মা।
একদিকে আমার এই ছেলেটা অনেক অসুস্থ, ওরও আমি ফালাইতে পারতেছি। যাই হোক, উনি বিদেশ গেল। বিদেশ যাওয়ার পরে উনি মোবাইলে ওনার মামাতো বোনের সাথে কথাবার্তা বলে। আমার পাশের বাড়ির লোকেরা আয়সা বলে যে আপনার স্বামী তো ওনার মামাতো বোনের সাথে ফোনে কথা বলে, টাকা পাঠায় ওখানে, মানে আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, ওদের সাথে করে। এই কথা যখন আমি আমার শ্বশুরের কাছে বলি, আমার দেওরের কাছে বলি, ওরা বাইয়ের বিচার শাসন করা থুইয়া ওরা আরও উল্টা আমারে বিভিন্ন রকমের কথা শোনায়। এই মিশা কথা বলি, এ কথার কোনো প্রমাণ কি, এই মানে নানান ধরনের আমার কথাবার্তা বলে। এক পর্যায়ে আমি বাড়ি থেকে আমার বাচ্চা করে নিয়ে আমি চলে আসি। আমি একটা ভাড়া ঘর নিয়ে আমি চলে আসি। আইসা আমি ওখানে থাকতেছি কি করব। তখন আমি একটা মেশিন কিনলাম। মেশিন কিনে আমি কিছু কাপড় 3 পিস কিনে আমি বাসায় বৈশা মানে ওই কাজটা আমি করি, ওপরে নিয়ে আমি থাকতেছি। থাকার পরে ওরা স্কুলে পড়ালেখা করে, আমার মেয়েরাও করে, ও করে। আমি ওই কাজটা দিয়ে আমি মোটামুটি কোনো মতে আমি চলি। এক পর্যায়ে আমি ভাড়া ঘরে আসার পরে 2010 সালে আমার বড় মেয়েটার বিয়ে হয়ে গেল। ওই যেখানে ভাড়া আইছি ওই জায়গায় আমার বড় মেয়েটার বিয়ে দিয়ে দিলাম অল্প বয়সে, ওর বয়স 14। দেওয়ার পর ওই জামাইরও বাপ মা নাই, আমার লগে একসাথে থাকে খায়। তারপরে 2012 সালে আমার ওই জামাইটা উমান চলে গেল। মেয়েটা আমার কাছে রাইখা মানে জামাই উমান চলে গেল। যাই হোক, জামাইও কিছু খরচাপাতি দেয়, আমিও মোটামুটি যে মেশিনে কাজ টাজ করি, এইভাবে আমার সংসারটা চলতে এক পর্যায়ে আমার 2014 সালে আমার মেজু মেয়েটারও আমি বিয়ে দিয়ে দিলাম। যাই হোক, কষ্ট কইরা দিছি, হাওলাত লইছি, রেন্ট করছি, এইভাবে আমি মেজু মেয়েটারও আমি বিয়ে দিলাম। যেহেতু বাবায় ফালাইয়া রেখে গেছে, আমি মায় একটা তো করে হেফাজত করতে হইবে, আমি তো আর ফালাইয়া দিয়া কোনো দিকে আমি যাইতে পারবো না। আমি ওদেরকে ফালাইয়া আমি আমার সুখ যদি আমি বাচ্চা নিতাম, আমি অনেক সুখে আমি থাকতে পারতাম। তো আমি আমার সুখ চাইনি, আমি আমার সন্তানের সুখ আমি চাইছি, যে আমার সন্তান কীভাবে ভালো থাকবো। যাই হোক, মেজো মেয়ে বিয়ে দেওয়ার পরে আমি ঋণে জর্জরিত হয়ে আমি যেই মেশিনে কাজ করি ওই টাকা দিয়ে আমার এই মেকআপ হইতে আসে না। তারপরে আমি চট্টগ্রাম চলে গেলাম গার্মেন্টসে, ওই বড় মেয়ের কাছে ওপরে রাইখা আমি চট্টগ্রাম গার্মেন্টসে ঢুকলাম। ঢুকার পরে আমি গার্মেন্টসে চাকরি করি অবস্থায় 2019 সালের শেষ দিয়া করোনা যে সময় শুরু হইলো, করোনা শুরু হয়ে আমার চাকরিটা চলে গেল। যাই হোক, আমি বাড়িতে চলে আইলাম। আসার পরে আমার বড় জামাই বলতেছে, আম্মা আমার কাছে কিছু টাকা আছে, তাহলে কোনো দিকে একটু জমি কিনেন, কিনে একটু মানে আমরা থাকার মতো একটু জায়গার ব্যবস্থা কইরা লন, বাড়ার থাকুন লাগবো না। তখন আমি একটু জায়গা 8 শতক, মানে আমাদের দেশের 1 করা, 8 শতাংশ 1 করা, ওই 1 করা জায়গা কিনা একটু টিন শেডের মতো কইরা মানে 2টা রুম করলাম, কইরা আমি ওইখানে থাকতেছি। তখন ওই যে মেশিনের কাজটা আমি আবার শুরু করছি দেশে আয়া। আমার কাছে বিভিন্ন আশেপাশের মহিলারা আসে, মানে কাজ করায়, 3 পিস বানায়, আমার কাছ থেকে কিনে নেয়। তো এক পর্যায়ে একটা মহিলা আমারে বলে যে আপনার স্বামী কিভাবে গেল। তো ওনার কাছে আমি আমার দুঃখের কথাটা শেয়ার বললাম। তো আপনার ছেলে কি করে? আমার ছেলে ওই সময় ডিএসএসে ড্রাইভিং করে, ও মিরপুর 12 নাম্বার ডিএসএসে। তো পরে বলে যে আমার স্বামী তো সৌদি আরব থাকে, তো ওনার তো ভালো ভালো ভিসা দেয়, লোক নেয় বিদেশ, তাহলে আপনার ছেলেটারে যদি পাঠাইতেন তাইলে তো আপনার সংসারটা আরো ভালো। আপনার ছেলের অসুখ ধরে বললো কবে? এই বিদেশ যায়। বিদেশ যায়? জি। কত বছর বিদেশ করছে?
2.5 বছর। 2.5 বছর। 23 সালে যায়, 24 সাল মাঝে, 25 সালের। এখন তাহলে সংসার চলতেছে কেমন? এখন এই যে বলতেছি, বলেন। পরে ওই মহিলাটা আমার এইভাবে বলা, দেশে আসলে মানে এখনকার অবস্থা বলেন। এখনকার অবস্থা আমি আর আমার ছেলে তো ফালাইয়া বেড়াই। কেন? এই যে ছেলেরে বিদেশ ফাটাইছি। ঋণ করে যেগুলো, কত টাকা ঋণ আছে সব মোট মিলিয়ে মনে হয় 10 থেকে 12 লাখ টাকা। ওরে পাঠাইতে তো 12 লাখ টাকা লাগার কথা। ওই যে বলতেছি তো। বলেন। তারপরে ওই মহিলাটার কথায় আমি, ও তো ড্রাইভিং করতো, ও বাড়ি কোনো কাজ করতে পারে না, ওই ছোটোবেলার থেকে অসুস্থ। হ্যাঁ। তো মহিলার স্বামী বলছে যে ওর নিজের গাড়ি, মানে মহিলার স্বামীর ওই দেশে নিজের গাড়ি, আমার ছেলে গেলে ওরে একটা লাইসেন্স করে দিবে আর ও গাড়ি চালাইবে। এই কয়া ওরা আমি একদিন কই, বাবা এমন এমন একজনে কয় তোমার ড্রাইভিং ভিসা দিয়ে সৌদি আরব নিব, 70-80 হাজার টাকা বেতন। ও আমারে কইলো, মা দালালের ফান্দে পড়েন না, দালালেরা এইসব কথা কয়া নিয়ে পরে অন্য কাজ দিব। আমার ছেলে কিন্তু যাইতে চায় না। ওই মহিলাটা আমার বারবার বলে, ওনার স্বামীরে দিয়ে আমার কথা বলে দিছে। পরে আমার ভিডিও কলে দেখে, আপনি বিশ্বাস করেন না, এই আমার গাড়ি, আপনার ছেলে আসা মাত্রকে এই গাড়ি আমি দিমু, ওই চালাইব, আমি দেশে আসতেছি, আপনার ছেলেরা আমি আমার সাথে করে নিয়ে আসবো। ওরা আমি আবারও কই, বাবা মানুষ সব খারাপ না, উনি আমার পাশের মানুষ, তোর যে বাপ নাই উনি জানে আমার যে কি অবস্থা, তাও জানে, যাওয়ারলে ভালো তো করতে পারে। ও আমার নাই বলছে যে না মা আমি যাবো না, এত টাকা ঋণ করে যে যদি ভালো কিছু করতে না পারি, এই ঋণ দেওয়ার মতো আমাকে সামর্থ্য নাই। তাও আমি শুনি নাই, আমি ওই মহিলার কথায় পড়ে গেলাম। পড়ে যায় আমি ওরে দিয়া মেডিকেল করাইলাম, ওরে চাকরি ছাইড়া দিয়ে ওরা আমি বাইক নিলাম। ওই মহিলার স্বামী দেশে আইলো ভিসা নিয়া, আয়া এক পর্যায়ে ওরে আমারে দিয়া এনজিওর কিস্তি লয়া ওরে বিদেশ নিয়ে গেল, 5 লাখ টাকা খরচ করে বিদেশ ওরে নিয়ে গেল। যায়া 1 মাস গত হয়ে যায়, গাড়িও না কিচ্ছুও না। ওই যেদিন গেছে এর পরের দিনের তেনে ওর লেগে রুম ভাড়া লইব, আমি দেশের তেনে টাকা পাঠাইতাম, রুম ভাড়া অ্যাডভান্স করন লাগে, ওর খাবারের টাকা, যে মানে গিয়ে কোনো কাজ করতে পারে না, না ফেরত এসে। আমরা শেষ করব এখন। এই মুহূর্তে আপনার ঋণ তাহলে কত মাথার উপরে? একদম 12 লাখ টাকা। 12 লাখ টাকা। শেষ সম্বল বলে কিছু আছে? কিচ্ছু নাই আমার, একদম কিচ্ছু না। আমি নিঃস্ব, আমি বড় মেয়ের বাসায় থাকি। এখন এই টাকার চাপে ওই মেয়ের জামাইও মেয়ের সাথে অশান্তি করে যে আমার বাসায় কেন এত ঝামেলা। স্বাভাবিক, তার ফ্যামিলিতে সে কেন ঝামেলা নেবে? এই ঝামেলায় এখন আমার ছেলে এই ঋণের চাপে মনে করেন ওই যে বুকের ব্যথা তো আছে, এখন মাথার সেন্স কাজ করে না। কাজ করে না। ওই যে ডিএসে যে গাড়ি চালাইতো, ওই গাড়ি এদিক সেদিক করে ভাঙচুর, মানে ওই চাকরি তো ওনার এরা নিতে চায় না। যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু বলার থাকে। আমি বলতে চাই যে দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছে আর আমার ছেলেকে দেখতেছে, সবাই চিনবে ওরে। আমি কোনো মিথ্যার আশ্রয় নিতে চাই না, যেটা আমি সত্যি ওইটাই আমি বলছি। আপনারা যদি একটু দয়া করে আমার ছেলেটার একটু যদি সাহায্য করেন, আমার দিকে ছায়া যদি, আমি অনেক অসহায়, আমি অনেক জায়গায় আমি গেছি, এরকম অনেক প্রতিষ্ঠানে আমি গেছি, আমার বসার মতো কেউ আমার একটু সুযোগ আমার দেয় না। এমন এমন মিডিয়ার কাছে আজকে 2 বছর আমি দৌড়াইছি, আমার ছেলের এই সমস্যার কারণে কেউ আমার একটু কথা শুনে নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটা অনুরোধ, যে আমার মতো যারা এরকম বিধবা আছে তাদের দিকে যেন একটু নজর দেয়,
তাদের যেন একটু থাকার ব্যবস্থা করে দেয়। আমার ছেলেটা থাকবো যে থাকবো এই জায়গাটুকু নাই। আমার ছেলেরা যেন একটু থাকার ব্যবস্থা করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটু অনুরোধ, আমার ছেলের চিকিৎসার জন্য যেন একটু সহায়তা করে। The time is 1:00 p.m. আমি এরকম অনেক মিডিয়ার কাছে আমি আমার ছেলেরা নিয়ে গেছি, কেউ আমার কথা শুনে নাই, কেউ আমার একটু বসতে বলে নাই। আমি ওই মিডিয়ার সামনে গেলে দরজাটা দাম করে আটকে দিছে। আমার একটা কথার প্রশ্নের উত্তর আমি পাইনি। এমন কোন মিডিয়া নাই যে আমি যোগাযোগ না করছি যাওয়ার জন্য। আমি একটা কিছু করতেছি, আমি একটা কিছু করে আমার এখন আল্লাহ আত্মা ভালো রাখছে। আমি একটা কিছু করে আমি এই দেনা শোধ করতে চাই, যদি কেউ আমার একটু সহযোগিতা করে। আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার 01753523201। আবার যদি 01753523201। যদি কারো একটু দয়া লাগে এই নাম্বারে আমার বিকাশ আছে, নগদ আছে, একটু সাহায্য করেন আমার ছেলেটার চিকিৎসার জন্য। ও যেন ভালো একটা কিছু করে মানুষের এই টাকাগুলি শোধ করতে পারে। আমার আর কিছু বলার নেই।